আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যথারীতি আমরা বৃত্তির বিশেষ ক্লাস আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আরম্ভ করলাম। আজকে দ্বিতীয় কার্যদিবস। গত ডেটে আমরা এই বৃত্তির বিশেষ ক্লাসে সেট সপ্তম অধ্যায় অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় সেটের উপর আলোচনা তুলে ধরেছিলাম। সেই আলোচ্য সূচিতে তখন আমাদের কিছু অংশ বাদ পড়ে গিয়েছিল। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেই অংশটুকু বাদ পড়েছে সেই অংশটুকু নিয়েই আজকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব, আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে, আশা করি ভালো আছো। আর এটাও আশা করছি তোমরা সবাই সক্রিয় মনোযোগী থেকে আমাকে ক্লাসটিতে সহযোগিতা করবে। আজকের ক্লাসে আমি গণিতের সেট অধ্যায় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আজকের এই ক্লাসটি আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস। প্রথম পর্বে আমি সেটের উপরে প্রাথমিক ধারণা সহ কিছু দূর এগিয়ে গিয়েছি আলোচনা। আজকের বাকি অংশ সেটের বাকি আলোচনার বিষয়বস্তু তোমাদের সামনে আজকের ক্লাসে উপস্থাপন করব। আজকের বিবেচনার বিষয় হলো, আলোচ্য সূচি হলো সসীম সেট, অসীম সেট, সেটের অঙ্কন, ফাঁকা সেট, পূরক সেট এবং ধ্যানচিত্র। এই কয়েকটি অনুষঙ্গ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সবাই মেন্টালি প্রিপেয়ার থাকো। আসি এবার আলোচনা শুরু করি। আমরা প্রথমে সসীম সেট নিয়ে তোমাদেরকে দেখাবো। সসীম সেট কি? বন্ধুরা, সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো যদি একটি নির্দিষ্ট হিসেবে থাকে, অর্থাৎ সেই হিসেব করে যদি আমি উপাদানগুলোকে জানতে পারি, তাহলে সেই সেটকে আমরা বলবো সসীম সেট। অর্থাৎ যেই সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট সেই সেটকে আমরা বলবো সসীম সেট। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো এ একটি সেট। এই এ সেটকে আমি যদি বলি 2, 5, 7, 8 যাই হোক একটা, এই চারটাই কেবলমাত্র উপাদান। আর অসীম সেট হলো, বন্ধুরা খেয়াল করো, ধরো যে সেটের উপাদান নির্দিষ্ট না, এর শব্দ দিয়ে বোঝা যায় অসীম। তাহলে কিভাবে হবে অসীম? আমি একটা উদাহরণ দেই, লক্ষ্য করো। আমি যদি সেট বিল্ডার পদ্ধতিতে বলি এই একটা সেট, দেখো x where x is belong to n, খেয়াল করো, where x is belong to n, এটা একটা সেট। আমি সেট বিল্ডার পদ্ধতিতে দেখালাম। এখন সেট বিল্ডার পদ্ধতিতে যদি x is belong to n বললাম, n মানে কি বন্ধুরা? n মানে হলো স্বাভাবিক সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে স্বাভাবিক সংখ্যার লোয়ার লিমিট হলো 1 আর স্বাভাবিক সংখ্যার হায়ার লিমিট ইনফিনিটি, মানে অসীম। এখন ধরো স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয় 1 থেকে, তাহলে 1 2 3 4 ডট 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 এইভাবে বলা যায়, কারণ এটা তো হায়ার লিমিটের কোনো শেষ নেই, ইনফিনিটি, অসীম। তাহলে আমি তো বললাম আমার এই বি নামক সেটটার উপাদান হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলেই সে আমার ভাষায় বি সেট হয়ে যাবে। তাহলে বি সেটের উপাদান তো এখানে নির্দিষ্ট করে বলা হলো না, তাহলে আমি কি বলবো? বি ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দেব 1, 2, 3, ডট 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 ডট। তার মানে হচ্ছে এটা একটা অসীম সেটের উদাহরণ। ঠিক একইভাবে পূর্ণ সংখ্যার সেটকে বন্ধুরা জেড দ্বারা প্রকাশ করি আমরা। তো জেড কে আমরা -2, ধরো -1 0, এরপরে 1 2 3 ডট 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 ডট। আবার এইদিকেও বন্ধুরা প্রথমে তুমি ডট 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 দিয়ে রাখতে পারো, এখানে ডট ডট দিয়ে রাখতে পারো। মানে কি? মানে পূর্ণ সংখ্যার সেটকে বুঝাইলাম যে এর লোয়ার লিমিট অফ ইনফিনিটি, এর হায়ার লিমিট অফ ইনফিনিটি। পূর্ণ সংখ্যা এমন একটি সংখ্যার সেট যা নিম্ন সীমা অসীম এবং যার উচ্চ সীমাও অসীম, এমন সেটকে আমরা বলি পূর্ণ সংখ্যার সেট, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তাহলে আমার এখানে একটা সেট পেলাম, এটা অসীম সেট। ঠিক সসীম সেট তো নির্দিষ্ট করে উপাদান দেখালাম, অসীম সেটের ডট 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 দেখালাম। একটার এক প্রান্তে ডট ডট দেখালাম আর একটার দুই প্রান্তে ডট ডট দেখালাম। মানে এক ধরনের সেটের এক প্রান্ত অসীম আর এক প্রান্ত সসীম, আরেক ধরনের সেটে উভয় প্রান্তই অসীম। তাহলে
বাস্তব জগতে অসীম সেট যখন বলবে তখন তুমি এরকম ধরে নিও। এই ক্ষেত্রে আমি তোমাকে আবার বলছি, যেহেতু তুমি উচ্চ মানে বৃত্তি পরীক্ষা দিবে, আমি তোমাকে অ্যাডভান্স লার্নার হিসাবে নবম দশম শ্রেণীর কিছু উচ্চ ধারণা ক্লাসে না লাগলেও দিয়ে দেবো। ভবিষ্যতে নবম দশমে গেলে তুমি সেট ও ফাংশন যখন করবা তখন তোমার কাছে ভালো লাগবে। সেটা হলো কি, দেখো এটা প্রসঙ্গক্রমে বলতেছি, নবম দশমে যখন তুমি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ করতে যাবা ওখানে সেট ও ফাংশনে একটা ধারণা পাবা। দেখো একটা ধারণা হচ্ছে n is subset z, z is subset q, q is subset r, n subset z, subset q, subset r। আবার বলছি, এটা তোমার জন্য একেবারে নতুন ধারণা। যেহেতু তুমি বৃত্তি দিবা, 9 10 এ হায়ার ম্যাথে আছে, তুমি এখনই একটু শুনে যাও আমার মুখে। n সাবসেট z মানে হচ্ছে n মানে সকল স্বাভাবিক সংখ্যার সেট, z মানে হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট, q মানে হচ্ছে সকল মূলদ সংখ্যার সেট, আর r মানে হচ্ছে সকল বাস্তব সংখ্যার সেট। অর্থাৎ পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সব মিলিয়ে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে এরা প্রত্যেকেই আছে, স্তরে স্তরে আছে। এখন আমরা এই নিয়ে আর বেশি কথা বললাম না, এটা নিয়ে আমরা 1 ঘন্টা লেকচার দিতে পারবো, তাও শেষ হবে না, শুধু এই জিনিসটা বোঝানোর জন্য। এত বিশদ আলোচনা এটার মধ্যে লুকায়িত আছে, যেটা নাকি তুমি নবম দশমে গেলে ইনশাআল্লাহ শুনতে পাবে। তখন শুধু আজকের ক্লাসে এটুকু জেনে রাখো যে n সাবসেট z, z সাবসেট q, q সাবসেট r, এই কথাটা প্লিজ মনে রাখার চেষ্টা করিও। তাহলে তুমি 9 10 যখন এটা সম্মুখীন হবা তখন তুমি সেটাকে ফেস করবা খুব ভালো করে। আসো এবার আমরা বুঝাচ্ছি সেটের অন্তর। সেটের অন্তর হচ্ছে, অন্তর মানে বিয়োগফল বন্ধুরা, বিয়োগফল মানে একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করার মতো বুঝাচ্ছে আর কি। কিন্তু একটা মনে রাখো, সেট যেহেতু গণিতের সাধারণ অন্যান্য চ্যাপ্টারের মতো না, যেমন ধরো শতকরা একটা চ্যাপ্টার, যেমন ধরো সুদাসরের চ্যাপ্টার, লাভপতির চ্যাপ্টার, পরিমাপের চ্যাপ্টার, প্যাটার্নের চ্যাপ্টার, বিভিন্ন চ্যাপ্টার তুমি পড়ো এই ক্লাসে। কিন্তু সেট একটা অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত আলাদা একটা চ্যাপ্টার, যার নাকি সব সিস্টেম আলাদা। তাহলে অন্তর বলতে যে বিয়োগফল বলছি, গণিতের এরকম বিয়োগফল আছে, আসলে কি সেটের মধ্যেও কি সেরকমই বিয়োগ? না, অনেকটা সেরকম, কিন্তু সেটের বিয়োগটা নিশ্চয়ই একটু আলাদা হবে, কারণ এই চ্যাপ্টারটাই তো একটা অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত সাতন্ত্রিকতার দাবি রাখে এই চ্যাপ্টারটা গণিতে। দেখো না, সিম্বল গুলো আলাদা, উচ্চারণ গুলো আলাদা, স্বাভাবিক গণিতের মতো তো নয়। এই জন্য এখানে অন্তর বলতে যে বিয়োগ বুঝাইছি, সেই বিয়োগ বীজগণিতের স্বাভাবিক বিয়োগের মতো না, কিছুটা মিল কিছুটা অমিল। দেখো বন্ধুরা, কি মিল আর কি অমিল সেটা আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি, উদাহরণ দিচ্ছি। খেয়াল করো, সেটের অন্তর এই আলোচ্য বিষয় বোঝানোর জন্য ধরো এ সেট হচ্ছে এ 1 5 2 5 7 8, আবার বি হচ্ছে একটা সেট, যে সেটটা আমি নাম দিলাম ধর মনে করো 2 3 4 5 6, এরকম দুটো সেট আছে আমার সামনে। এমত অবস্থায় আমি যদি এখন অন্তর মানে আমি বলছি বিয়োগফল, বিয়োগ চিহ্নের মতোই দেব। আমি যদি বলি এ, এটার উচ্চারণ হবে বন্ধুরা, যদিও বিয়োগ দিয়েছি সেটের ভাষায়, এর উচ্চারণ হচ্ছে বা, বা এ বাদ বি। কি বলছি? এ বাদ বি। আবার এখানে পুরো সেটের ক্ষেত্রে এটার একটা ব্যাপার আছে, যেটা পরে বুঝাবো, আগে এটা বুঝো। এ বাদ বি তার মানে কি লক্ষ্য করো। এখন এ মানে হচ্ছে 2 5 7 8 বা দুটি সেটের মধ্যকার অন্তর বিয়োগ চিহ্ন দিয়েও প্রকাশ করা যায় এবং স্ল্যাশ চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়। 2 3 4 5 4 5 6, এই হচ্ছে তোমার বি সেট। এই যে বাদ চিহ্ন দিলাম, এর হিসাবটা কি হবে, অপারেশনটা কি করবা, এখানে ফলাফল কিভাবে বের করবা, এটা বোঝার বিষয়। প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানের যে উপাদান মিল আছে, প্রথম ঘরের সেই উপাদান কেবলমাত্র বাদ হয়ে প্রথম ঘরের বাকি উপাদানগুলোই হচ্ছে উত্তর। এটা হিসাব করার সিস্টেম। কিন্তু দ্বিতীয় ঘরে যেটা পড়ে থাকবে সেটাকে আমি এখানে আনবো না। এবার বুঝছো আশা করি। আবার বুঝো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। এখন আমি প্রথম ঘরের থেকে এই 2 ঘরের মধ্যে প্রথম ঘরের কি উপাদান মিল পেলাম, 2 এবং 5। তাহলে আমি 2 এবং 5 কে প্রথম ঘরের থেকে বাদ দেব। তাহলে প্রথম ঘরের আর কি বাকি থাকবে, 7,
8 এই 7 এবং 8 বাকি থাকবে, এই দুটাই হবে উত্তর। তুমি যদি মনে মনে ভেবে থাকো কেন স্যার এখানে তো 3 বাকি আছে, এখানে 4 বাকি আছে, এখানে 6 তো বাকি আছে, ওইগুলোর কি হবে? ওইগুলোর কিছুই হবে না, ওইগুলোর এখানে হিসাবে আসবে না, এটাই নিয়ম। আশা করি বাদের সেটের অন্তর বের করার কৌশলটা বুঝতে পেরেছো। মোট কথা হলো সংক্ষেপে বুঝো, উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে, প্রথম সেটের উপাদান থেকে সেই মিলওয়ালা উপাদানগুলো বাদ দিয়ে প্রথম সেটের বাকি উপাদানগুলোই হচ্ছে উত্তর। দ্বিতীয় সেটের কি বাদ পড়ে রইল না রইল ওগুলো আমরা দেখবো না। বন্ধুরা বুঝতে পারো নাই? প্রথম সেটের বাকি যেগুলো আছে কেবলমাত্র সেটাই হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, সেটের অন্তর বোঝানোর পরে এবার আমরা আলোচনা করব পূরক সেট। যদিও ফাঁকা সেট রয়ে গেছে, ফাঁকা সেট আমরা একটু পরে আলোচনা করি, কারণ এই যে সেটের অন্তর এটার সাথে খানিকটা পূরক সেটের আইডিয়াও একটু মিল আছে। কোথায় আছে এটা দেখাচ্ছি, শোনো। পূরক সেট জিনিসটা কি? এটাকে ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি সেট। পূরক সেটকে ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি সেট। মাথায় রাখবা, কমপ্লিমেন্টারি লিখতে গেলে সি, প্রথমে সি দিয়ে স্টার্ট করা হয়। এই জন্য এটা দুইটা চিহ্ন আছে। ধরো আমি এ সেট যদি পূরক বুঝাই, তাহলে এর মাথার উপরে ছোট করে একটা সি দিতে হবে। এইভাবে একটা সি দিয়ে দিবা, ছোট করে একটা সি দিবা, নতুবা এ সেটের উপরে প্রাইম চিহ্ন দিবা, এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্টারি সি দিবা। তাহলে এই দুইটা প্রতীক দিয়ে পূরক সেট বোঝানো যায়। অর্থ কি? এ সেটের পূরক সেট, এর উপরে সি কমপ্লিমেন্টারি আর অথবা এর উপর প্রাইম, এটা দ্বারা বোঝাচ্ছি এ সেটের পূরক সেট। মানে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এ প্রাইম মানে হলো বন্ধুরা, যদি এ প্রাইম থাকে তাহলে সেখানে ব্যাখ্যা হলো ইউনিভার্সাল বা এ। লক্ষ্য করো, ইউনিভার্সাল সেট আমরা গত ক্লাসে বুঝিয়েছি সার্বিক সেট। ইউনিভার্সাল বা এ করলে যে হিসাব নিকাশ করে লাস্টে যে সেটটা বের হবে সেটি হবে এ প্রাইম, মানে এ সেটের পূরক সেট। এখন এই পূরক সেটের আইডিয়া বুঝতে গেলে এখানে ওই যে বাদ চিহ্ন, ওই যে সেটের অন্তর যেটা একটু আগে বুঝাইছিলাম, দেখছো, খেয়াল করছো? এখানে অপারেশন করতে গিয়ে সেটের অন্তরের ধারণা ঢুকে গেল। এই জন্য আমি বললাম যে সেটের অন্তরের পরে আমি পূরক সেটটা আলোচনা করি, পরে ওই সেট আলোচনা করব। তাহলে লক্ষ্য করো, তাহলে ইউনিভার্সাল বা এ আমি যদি এখন মান দিতে যাই, ধরো উদাহরণ দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, ধরো 1 থেকে 9 পর্যন্ত আমার ইউনিভার্সাল সেট। এর মধ্যে a ইকুয়াল টু এই যে বাদ চিহ্ন দিলাম, a মানে 2 5 7 8, তাহলে আমি লিখে দিলাম 2 5 7 8। তাহলে কি দাঁড়ালো? এখন আমি যদি হিসাব করি তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি? 2 5, এই যে দেখেন 2 5 7 8, তাহলে এখানে দেখো 2 5 7 8 আছে। তাহলে এখান থেকে এটা বাদ দেই, তাহলে এটা বাদ দেই, বাদ দিলে কি থাকে খেয়াল করো, 3 4 6, এই তো থাকে 1 3 আর 9, সরি আর আরেকটা থাকে 9। তাহলে 1 3 4 6 9, এটি হচ্ছে এ প্রাইম। এ প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল বাদ এ, এর ইউনিভার্সালের মান বসালাম, এর মান বসালাম, মানে উপাদানগুলো বসালাম, তারপরে যে দুই ঘরের মধ্যে যে উপাদানগুলো মিল আছে প্রথম ঘর থেকে সেই উপাদানগুলো বাদ দিয়ে প্রথম ঘরের বাকি উপাদানগুলো বসিয়ে দিলাম, এরই নাম হচ্ছে এ প্রাইম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। গেল পূরক সেটের ধারণা। এখন রয়ে গেল ফাঁকা সেট। ফাঁকা সেটকে দুই সিম্বলে প্রকাশ করা যায়। ফাঁকা মানে কি? ভিতরে কিছুই নেই। তাহলে তোমরা তো জানো সেট প্রকাশ করতে গেলে সেকেন্ড ব্র্যাকেট লাগে, অবশ্যই লাগে। এই কথাগুলো আমি গত ভিডিওতে বলেছি। তাহলে এই যে ভিতরে কিছুই দিলাম না, এটা একটা ফাঁকা সেটের সিম্বল। আরেকটা সিম্বল হচ্ছে এইভাবে দিয়ে এইভাবে পেটটা কেটে দিবা, মাঝখান বরাবর ক্রস দিবা। এখন এই ক্রস আবার এই দিক থেকে দিও না, ক্রসটা এই দিক থেকে দিও। তাহলে এটার নাম হচ্ছে ডেনিশ ওয়ার্ড। ডেনিশ বুঝছো তো? ডেনমার্ক। এই ডেনিশ ওয়ার্ড ওরি, এটার নাম ওরি। ওই ভাষায় উচ্চারণ করলে ওরি বলি আমরা। তাহলে ফাঁকা সেটকে আমরা ওরিও বলতে পারি অথবা ফাঁকা সেট বলতে পারি, এমটি সেট যেটাকে বলা হয়। এখন দেখো একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো ভিতরে আমি যদি কিছুই না লিখি তাহলে এটা একটা ফাঁকা সেট। এ একটা সেট, খেয়াল করো, আমি এইভাবে দিলাম, কিছুই দিলাম না, তাহলে এটা ফাঁকা সেট। অথবা এ কে আমরা ওরি দেখালাম, তাহলে এটা একটা ফাঁকা সেট। আর ফাঁকা সেট মানে কি? ভিতরে কোনো উপাদান নেই। যখন ধরো ফাঁকা সেট কখন আসতে পারে? লক্ষ্য করো, যদি তুমি
সেটের অন্তর থেকে ফাঁকা সেট আসতে পারে। কি লেখা আসতে পারে? ওই যে বললাম যে প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানের যে মিল আছে, দোনো ঘরে যদি সব মিল হয়ে যায় তখন আমি কি করব? এটার উত্তর তো নিশ্চয়ই এবার টিচার দিতে হবে। এই জন্য ফাঁকা সেটের আইডিয়া তখন বলতে হবে যদি উভয় ঘরের সকল উপাদান মিলে যায় আর প্রথম ঘরের কোনো উপাদান না থাকে, অমিল কোনো না থাকে, তখন সেখানে ভিতরে তুমি কিছুই দিবে না মানে এইভাবে লিখবে, নতুবা এইভাবে লিখবে, যার নাম হবে ফাঁকা সেট। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? গেল এটা। এইবার আসো ভেন চিত্র। আজকের ক্লাসের আমি মনে করি যে এটা একটা আকর্ষণীয় দিক। আবার বলছি, তোমার বইয়ে ভেন চিত্রের আইডিয়া নাই, কিন্তু নবম দশম শ্রেণীতে তো আছে। বৃত্তি পরীক্ষার্থী হিসাবে তোমার এখন একটু শিখে নেওয়া দরকার। বন্ধুরা, আমি খুব অল্প ভাষায় সংক্ষেপে তোমাকে ভেন চিত্র শিখাবো। তুমি 9 10 গেলে দেখবা ভেন চিত্রের উপরে কি সুন্দর পাটিগণিতের মতো আলোচনা। ভেন চিত্র অনেকগুলো পরতে সাজানো আইডিয়া পাবা। কিন্তু আজকের ক্লাসে আমি তোমাকে জাস্ট এর সাথে পরিচয় শিখিয়ে দেবো। কিরকম শুনো, আয়তক্ষেত্র এবং বৃত্ত দিয়ে তোমাকে ভেন চিত্রের মৌলিক আইডিয়াটা প্রকাশ করার চেষ্টা করব। লক্ষ্য করো, ধরো উদাহরণ দিচ্ছি। ধরো 1 2 3 4, আমি এভাবে দিচ্ছি 1 2 3 4 এই নামক একটা সেট। 1 2 3 4। আবার আরেকটা সেট 1 2 3 4 5 পর্যন্ত দিলাম। আর আরেকটা বি নামের একটা সেট ধরো আমি 4 5 6 7 এইভাবে দিলাম। এখন আমি এই দুটো সেটকে ভেন চিত্রের মাধ্যমে বন্ধুরা কিভাবে প্রকাশ করা যায় সেটাই দেখাচ্ছি। একটা ভেন চিত্র কি করে জানো? একটা পুরো সেটকে, যে সেটগুলো আমরা এই যে সেট সংযোগ সেট, বিভিন্ন সার্বিক সেট, বিভিন্ন সেটের কথা বুঝাচ্ছিলাম না, একটা ভেন চিত্রের মাধ্যমে তুমি সকলের পরিচয় পেয়ে যাবে। এত সুন্দর একটা আইডিয়া মিস্টার ভ্যান এটি আবিষ্কার করেছেন। এই জন্য ভ্যান চিত্র ওনার নাম অনুসারে। একটা খেয়াল করো, লক্ষ্য করো, আমি যদি খেয়াল করো একটা বৃত্ত। আচ্ছা, এই বৃত্তের এই সেট আমি যদি বলি আবার ধরো এই একটা বৃত্ত, এটা একটা বৃত্ত বি। এখন এই দুইটা বৃত্ত আমি যদি এইভাবে দেখাই, 1 1 এর এখানে দিকে আছে 1 2, লক্ষ্য করো, আবার দিলাম 3, এরপরে 4 5, এই যে এখানে 4 এখানে 5, এর মধ্যে উপাদানগুলো দিয়ে দিলাম। এবার বি এর মধ্যে আছে 4 5 6 7, এই যে বি নামক এই যে 4 5 দিয়ে দিলাম, আর এখানে 6 এখানে 7 দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো, বি এর মধ্যে বি এর উপাদান ঢুকলো, এর মধ্যে এর উপাদান ঢুকলো। কিন্তু 4 এবং 5 দুটোটা একটা কমনের মধ্যে জায়গা ঢুকলো। তার মানে বোঝা গেল এখানে ভেন চিত্রের মধ্যে বোঝা গেল ছেদ হবে 4 এবং 5 হবে ইন্টারসেকশন, মানে দুটো জায়গায় মিল আছে। আর পুরো আইডিয়াটা প্লিজ খেয়াল করো বন্ধুরা, শেষ এই যে একটা আয়ত, এই আয়ত দিয়ে ভেন চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য আমি ছবি আঁকলাম। একটা এ নামক এ সেটের একটা ছবি আঁকলাম, বি সেটের একটা ছবি আঁকলাম, এবং এ এবং বি মিলে একটা ইউনিভার্সাল সেটের একটা ছবি আঁকলাম। ইউনিভার্সাল মানে যেটাকে আমি ইউ দ্বারা বোঝাচ্ছি। ইউনিভার্সাল সেট হচ্ছে বন্ধুরা আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত ধরো। আর এ নামক এই সেটটা হচ্ছে 1 2 3 4 5, আর বি নামক সেটটা হচ্ছে 5 4 5 6 7 ধরো। এইভাবে আমি বুঝাচ্ছি। এখন আমি এই টোটাল আইডিয়াটাকে ভেন চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করব একটু খেয়াল করো। আমি প্রথমে এই সেটটি একটা বৃত্ত দ্বারা বুঝালাম, ওভাল বৃত্তকে আমরা কি বলি ওভালের মাধ্যমে। এখন এই যে এখানে এই নামক ওভালটাতে আমি কি দিলাম 1 2 3 4 5, লক্ষ্য করো 1 2 3 4 5। আবার বি নামক ওভালটাতে আমি দিলাম 4 5 6 7 4 5 6 7, লক্ষ্য করো দেখা যাচ্ছে কি 4 এবং 5 এই দুইটা উভয় ওভালের ভেতরে স্থান পায়। তার মানে কি এই দুই সেটের মধ্যে যদি আমি ছেদ বের করতাম তাহলে 4 5 হয়ে যেত। আবার যদি আমি সংযোগ সেট করতাম তাহলে এইগুলা আর ভিতরে এটা একবার আর ওইগুলো একবার, এইভাবে সংযোগ সেটও হয়ে যেত। এবার আসো সার্বিক সেটকে তুমি একটা আয়ত দিয়ে বোঝাতে হবে বন্ধুরা। একটা আয়ত কল্পনা করো পুরোটার উপরে, যেটাকে আমি ইউনিভার্সাল বড় হাতের ইউ দিয়ে বুঝালাম। মানে এটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটের প্রতীক হচ্ছে আয়তটা। খেয়াল করো, এ সেটের প্রতীক একটা ওভাল, বি সেটের প্রতীক একটা ওভাল। প্রত্যেকটা ওভালের মধ্যে তার মানগুলো বসাই দিলাম। এবার ওই যে আয়ত যে এঁকেছ
ইউনিভার্সালের প্রতীক, ইউনিভার্সালের মান কত? 1 থেকে 11 পর্যন্ত। এখানে লক্ষ্য করো এই দুই ওভালের মধ্যে এ এবং বি এর মধ্যে যা যা ঢুকছে বাকি ঢুকে নাই কি কি? 8 9 10 11। এখানে 8 9 10 11 আছে। তাহলে এই 8 9 10 11 এটা কোথায় যাবে? এটা যাবে ওই যে আয়তের মধ্যে। আয় তো এখানে কার প্রতিনিধিত্ব করতেছে? ইউনিভার্সালের। তাহলে ইউনিভার্সালের জন্য বাকি থেকে যায় কি? 8 9 10 11, যেগুলো নাকি এ আর বি এর মধ্যে ঢুকে নাই, এ আর বি এর মধ্যে নাই কিন্তু ইউনিভার্সালের মধ্যে আছে। এই জন্য ইউনিভার্সাল সেটের বাকি উপাদানগুলো আয়তের মধ্যে লিখে দেব। আয়তের মধ্যে লিখে দিয়ে আয়তের উপর দিয়ে ইউনিভার্সাল চিহ্নটা দিয়ে দেব। এই যে আমি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, এটার নাম হচ্ছে ভ্যান চিত্র। অর্থাৎ সেটের আইডিয়াগুলোকে তুমি একটা আয়ত এবং বৃত্তের মাধ্যমে প্রকাশ করে যে একটা জিনিস উপস্থাপন করবা তারই নাম হচ্ছে ভ্যান চিত্র। ভ্যান চিত্রের মাধ্যমে সেটের প্রকাশ। আগামী ক্লাসে আমরা সেটের এই প্রাথমিক আইডিয়া দুইটা ক্লাসে তুলে ধরার পরে তোমাদের বইয়ের থেকে অঙ্ক ধরে ধরে একটা করে আমরা ক্লাস ইনশাআল্লাহ আগামী সেটের ক্লাসে সমাধান করব। আমরা প্রথম দুই ক্লাসে সেটের মৌলিক আইডিয়া তোমাদের সামনে কনসেপ্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এরপরে আমরা ব্যবহারিক ক্লাস অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ তোমার বইয়ে সেটের অধ্যায়ে 1 নম্বরের অঙ্কটা কি, 2 নম্বরের অঙ্কটা কি, 3 নম্বরের অঙ্কটা কি, অনুশীলনী ধরে ধরে আমরা একটা অঙ্ক সেটের চ্যাপ্টারে ক্লাসে আগামীতে ইনশাআল্লাহ তোমাদেরকে দেখাবো। এখন ধরে নিও এই দুইটা ক্লাস সেটের উপরে তত্ত্বীয় আলোচনা করলাম মাত্র, অর্থাৎ থিওরিক্যাল ম্যাথমেটিক্সের পর্যায়ে যেটা বোঝানো দরকার সেটের জন্য, এই থিওরিক্যাল ম্যাথমেটিক্স এই দুইটা ক্লাসের মাধ্যমে সেটের চ্যাপ্টারে আমরা তুলে ধরলাম। এরপরে সেটের চ্যাপ্টারে আগামী ক্লাস থেকে প্র্যাকটিক্যাল ম্যাথমেটিক্স হিসাবে আমরা পাঠ্য বইয়ের অনুশীলনী খুলে ধরে ধরে অঙ্কগুলো করাবো। এই পর্বে আমরা এবার মূল্যায়নের দুই একটা প্রশ্ন তোমাদেরকে আমরা একটু যাচাই করে দেখি। গত ডেটে আমি যে আলোচনাগুলো করেছিলাম তার থেকে ছোট দুই একটা প্রশ্ন আমি তোমাদের সাথে মূল্যায়ন করি। প্রথমে তুমি দাঁড়াও, তুমি বলো তো দেখি সেট কাকে বলে? সেট কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকেই সেট। বাহ, অনেক সুন্দর বলেছ, ধন্যবাদ তোমাকে, তুমি পেরেছো। বসো। তারপর তুমি দাঁড়াও, তুমি বলো সংযোগ সেট বলতে তুমি কি বুঝো? জোরে বলো। স্যার, দুই বা ততোধিক সেটের সকল উপাদান মিলিত হয়ে যে সেটটা গঠিত হয় তাকে সংযোগ সেট বলে। ধন্যবাদ, অনেক ভালো বলেছ। এই পর্যায়ে আমি আবার আরেকটি প্রশ্ন নিয়ে আসবো। সৃজন বিট দাঁড়াও। আচ্ছা সৃজন, তুমি বলো তো আমরা যে ছেদ বলি, এই ছেদকে তুমি কি হিসেবে উচ্চারণ করবা? ছেদকে আমরা পড়বো কিভাবে? ছেদকে আমরা ইন্টারসেকশন দিয়ে আমরা প্রকাশ করি। আর সংক্ষেপে হয়তো বলা যাবে। ধন্যবাদ সৃজন, ভালো বলেছ যে ছেদকে আমরা বলবো ইন্টারসেকশন বা ক্যাপ। এবার আমরা আলিফকে প্রশ্ন করছি। আলিফ, বলো তো দেখি তুমি পূরক সেট সম্পর্কে তুমি যা জানো বলো। পূরক সেটকে কমপ্লিমেন্ট সেট হিসেবে বলা হয়। এর প্রতীক হচ্ছে সি। ইউনিভার্সাল ই বাদ দিয়ে যা সেট থাকে সেটাকে কমপ্লিমেন্ট সেট বলে। এটা কি চিহ্ন দিয়ে আর কি সি দেওয়া যায়, আর কি দেওয়া যায়? দিয়ে এবং প্রাইম চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা যায়। এর ব্যাখ্যাটা কি হয়? ইউনিভার্সাল বাদ এ দিয়ে এটি প্রকাশ করতে হয়। ধন্যবাদ, ভালো বলেছো। বসো। সিয়াম আমাদের বৃত্তি ক্লাসের ছাত্র। সিয়াম, তুমি বলো তো সেট কাকে বলে? বস্তু বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশ বা সংগ্রহমালাকে সেট বলে। বাহ, অনেক সুন্দর বলেছো, ধন্যবাদ। আর বাড়ির কাজ শুনো। বাড়ির কাজ হচ্ছে আজকে আমি যে আইডিয়াটা তোমাদেরকে এখানে দিলাম, এই আইডিয়াটা পরিপূর্ণরূপে যার মাথায় যতটুকু ধারণ করতে পেরেছো এইটা বিশেষ করে তোমার খাতার মধ্যে তুমি লিখে এনে আগামী ক্লাসে আমাকে দেখাবে। আর এরপরের থেকে আমরা পাঠ্য বইয়ের অনুশীলনীর অঙ্কের মধ্যে ঢুকে যাব, প্র্যাকটিসে ঢুকে যাব। সবাই ভালো থাকো, বাড়ির কাজ করে আনবা এই আশাবাদ রেখে আজকে ক্লাস এখানেই রাখলাম। আল্লাহ।